ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যাত্রা আরম্ভের পূর্বে একটি বিশেষ ঘোষণা। যাত্রা চলাকালীন কেউ মঞ্চের উপর লেজার লাইট ফেলবে না। প্যান্ডেলের যে খুঁটিগুলিতে মাইক বাঁধা আছে অনুগ্রহ করে সেগুলিতে হেলান দিয়ে বসবেন না এবং টান টান উত্তেজনায় ভরপুর যাত্রার শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে আমাদের অনুরোধ রইল। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বর্গীয় অশোক চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে একাদশ পল্লী বারুণী মেলা কমিটির প্রতিটি সদস্যকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও আগত সমস্ত দর্শক বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রা পালা। সাথীহারা শূন্য জীবন হাহাকার করে আজ, পাপীর বিনাশে পুণ্যের সাজা, এ কেমন সভ্য সমাজ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় ডক্টর গৌতম মল্লিক, ডেকোরেটর লক্ষ্মী সাউন্ড, শব্দ আলো ও রূপসজ্জা শম্পা মিউজিক্যাল স্টোর, পরিচালনায় একাদশ পল্লী বারুণী মেলা কমিটি, পরিবেশনায় বারুণীঘাট সৃজন নাট্যগোষ্ঠী, স্মারক দীনবন্ধু চক্রবর্তী, ঘোষক মানস মণ্ডল, দল ম্যানেজার সুধাময় খামরুই, বিশেষ সহযোগিতায় গৌর মল্লিক ও তপন সামন্ত। পুনরায় সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের আলোড়ন সৃষ্টিকারী একত্র সজল সামাজিক যাত্রা পালা। হিংস্র হাইনা হার মেনেছে দেখে শয়তানের সাজ, আজও ধর্ষিত হয় নিরীহ মামন। এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ। একদম কাঁদবি না বলছি। তোর বাপি অফিস থেকে ফিরে এসে যদি দেখে আমি তার ছেলেকে নিয়ে বসে আছি তাহলে বলবে, কল্যাণী তুমি তোমার ছেলেদেরকে পেয়ে আমার কথা একেবারেই ভুলে গেছো। না না, এসব কথা শুনতে আমি একদম রাজি নই। ঘুমিয়ে পড় কুকুম সোনা। আমার খোকন হাত ছুড়ে খেলবে কতই খেলা, চোখে তার মায়ার জাদু হাসি ফুলের মেলা। আমার খোকন হাত পা ছুড়ে খেলবে কতই খেলা, চোখে তার মায়ার জাদু হাসি ফুলের মেলা। আইরে চোখে ঘুম, আইরে আইরে ঘুম, আইরে
এই যে মশাই, আর লাভ নেই এইসব লুকোচুরি খেলে, চোর কিন্তু অনেক আগেই ধরা পড়ে গেছে। তাই নাকি? এইবার কিন্তু তোমাকে শাস্তি নিতে হবে, শাস্তি। শাস্তি দিতে হবে? বলো দেবী, কি শাস্তি দেবে তুমি আমায়? বলি, এত সন্ধে করে বাড়ি ফিরলে কেন শুনি? আজ যে আমাদের বিবাহ বার্ষিকী সেলিব্রেশন, সেটা বুঝি একেবারেই তোমার মনে নেই? তাহলে আজকে সুন্দর করে সেলিব্রেটটা ভালো হতো, বলো। সরি সরি ম্যাডাম, সরি, আমার বড্ড ভুল হয়ে গেছে। আর তুমি তো আমায় বিয়ে করোনি, বিয়েটা করেছি আমি তোমাকে। কাজেই এই বিয়ের দিনটা শুধু আমারই মনে রাখার কথা। এই রে, বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? এই জানো, ভুল তো আমারও হয়েছে। আমাদের এই দিনটার কথা দুজনের তো মনে রাখা উচিত ছিল। তাহলে তো দেখছি তুমিও তো কম অপরাধী নও। তোমাকে এক্ষুনি শাস্তি নিতে হবে। সে কি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বলছি, আমি তোমায় শাস্তি দেব। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। এই 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 কি করছো? ছাড়ো বলছি, আমি কেউ যদি দেখে ফেলে। দেখার মতো এ বাড়িতে কে আছে কল্যাণী? তুমি তো বড় খোকাকে অনেক আগেই হোস্টেলে রেখে এসেছো। এই জানো, বড় খোকাকে হোস্টেল থেকে নিয়ে এলে আজকে সেলিব্রেশনটা ভীষণ মজা হতো। না কল্যাণী না, বড় খোকার এই পার্টিতে এনজয় করার চেয়ে আমাদের ওর ভবিষ্যৎ গড়াটাই হচ্ছে সব থেকে বড় কাজের। তাই তাই আমাদের প্রথম সন্তান বিবেক, সে যখন এই সমাজের উজ্জ্বল নক্ষত্র হয়ে এই দেশে ফিরবে, তখন গর্বে আমাদের সকলের বুক ভরে যাবে কল্যাণী। আর আমার এই ছোট খোকা বিদ্যুৎকে আমি ডাক্তার করে তুলবো। ডাক্তার? আর আমার বড় খোকাকে আমি বড় পুলিশ অফিসার বানাবো। জানো জানো কল্যাণী, যখন আমাদের দুই সন্তান এই উজ্জ্বল নক্ষত্র হয়ে এই গ্রামে ফিরবে, সবাই বলবে, দেখ দেখ, সত্য ব্যানার্জির সন্তানেরা একজন ডাক্তার হয়েছে আর একজন পুলিশ অফিসার হয়েছে, তাই তো আমাদের সংসার সুখে ভরে উঠবে। আর আমি তখন গাইব, স্বর্গ ভালোবাসার নীলাম আমি বুক ভরিয়ে, এই তো আমার স্বর্গ ভালোবাসার নীলাম আমি বুক ভরিয়ে, নীলাম আমি বুক ভরিয়ে, নীলাম আমি তোর ওই সুখের স্বর্গকে আমি টুকরো টুকরো করে রক্তের সাথে ভাসিয়ে দেব রে। হ্যাঁ, আমি ভুজঙ্গ, মানে আমি কখনো কেউটের মতো আমি চবল মারি না, ওই অজগরের মতো আমি অর্থ কি লেখা। আমার জানা আছে ভুজঙ্গ না। হ্যাঁ হ্যাঁ জানি রে ইন্সপেক্টর, একবার একটু সামান্য যদি নড়াচড়া করেছিস, আমি কচলা করে দেবো। জানা ওকে মারবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওকে মারবেন না। হাত তোল বলছি। কালুর অমল, ওর মাথায় পিস্তল ধর, আরেকজন পিস্তলটা কেড়ে নে। ছেড়ে দিন, ওকে আপনারা ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। তোমার স্বামী সত্যবাদী যুধিষ্ঠির আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিজ করে দিয়েছে।
আর আমার 6 জন বিশ্বস্ত কর্মচারীকে অ্যারেস্ট করে লোকাপে চালান করেছে। তারা আদালতে গিয়ে স্বীকার করবে সমস্ত মালের একমাত্র মালিক এই ভুজঙ্গ না। তখন তোমার ওই আইন টানতে টানতে আদালতে নিয়ে যাবে, আর আদালতে গিয়ে আমার সাজা ঘোষণা করবে। আর তোমার ওই আদর্শবান স্বামী প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আগুন আগুন নয় ইন্সপেক্টর, আগুন নয়। আমি তোর সংসারে রক্তের হোলি খেলতে এসেছি, তাই সৌভাগ্যকে তোর এই শিশু সন্তানটাকে। অনুরোধ আমি তোমার অনুরোধ রাখতে পারি, যদি তোমার স্বামী কথা দেয় 1 ঘন্টার মধ্যেই আমার 6 জন কর্মচারীকে ছেড়ে দিতে ছেড়ে আমি করে হোক আমার সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে আনবে। ভুজঙ্গনাগ না, তুমি তা পারবে না, কারণ আমি পুলিশ অফিসার সত্যবান লাগছে। কখনো তোমার মতো পুলিশ সাথে আপোষ করে এই ইন্সপেক্টর, তোর এই আদর্শের জন্যই তোর এই শিশু সন্তানটাকে আমি টুকরো টুকরো করে দেব। আর সেই টুকরোগুলোকে আমি মানুষের সামনে ছড়িয়ে দেব, আর সবার সামনে চিৎকার করে বলবো, এই হলো এই আধুনিক যুগে নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। তার আগে তোর চোখের সামনে ওই সুন্দর স্ত্রীর ইজ্জত। তুমি তা পারবে না, তুমি তা পারবে না, তোমাকে আমি অজগরের মতো আমি আস্ত কিনে তবে কখনো কেউটের মতো আমি ছবল মারি না, ওই অজগরের মতো আমি আস্ত কিনে খাই। প্রতিশোধ তোর স্বামী আর জাগবে না রে সুন্দরী, কারণ তোর স্বামীকে আমরা উপরই পাঠিয়ে দিয়েছি। শয়তান, তোরা কিছুতেই পারবি না একজন পতিব্রতা স্ত্রী সম্মানহানি করে তার শিবির সিঁদুরটা কিছুতেই মুছে দিতে পারবি না। তোকে আমি বাঁচতে দেবো না শয়তান, তোকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। তবে মরিয়ে শয়তান। সত্যবাদী জ্যোতিষীর সত্যকে আমি খুন করে ওই আদর্শকে আমি দু পায়ে মারি। আজ থেকে শুরু করছে এই ভুজঙ্গ নাগের জীবনের জয়যাত্রা। কালো রহমান কোথাকার কোন হোস্টেলে ওই ইন্সপেক্টরের বড় ছেলেটা আছে দেখ, কারণ শত্রুর শেষ আর বিপদের রেশ আমি রাখতে চাই না রে।
আর হ্যাঁ, এই বাচ্চাটাকে খতম করে ওদের মাঝে শুইয়ে দিবি, কারণ ওই একদিন হয়তো বড় হয়ে আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। কাঁটা! এই কাল্লু, বাচ্চাটাকে মার্ডার কর। अरे ए बिच्छू, तू साला अभी तक आंख बंद करके घूमी आजी। अरे जरा आंख खोल के देख, तेरा बाप तेरा माँ कैसे खून का जमीन पर घूमी आजी, और उसके साथ तो क्या भी हमें। कालू कालू कालू, ये बच्चे हमको दे दे कालू, एक दिमाग लगाया। मैं इस बच्चे को पाल पोस कर बड़ा करेंगे, उसके बाद मुझसे भी ज्यादा गुंडा बनाएंगे। बच्चे तेरा नाम होगा रहमान का बेटा शेर खान। ফেটে যাচ্ছে, আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। একে আমি চারিদিকে অন্ধকার দেখছি কেন? তবে আমি আমি এখন কোথায়? আমি কোথায়? আমি তো ছিলাম আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে। আমার কল্যাণী ছিল, আমার ছোট্ট খোকা ছিল। তবে 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 কে 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 ওখানে? কে? তুমি ওঠো কল্যাণী, তুমি ওঠো, তুমি দেখো দেখো কল্যাণী দেখো, আমি আমি মরিনি। কল্যাণী, তুমি তোমার ছোট্ট খোকাকে গানে গিয়ে ঘুম পড়াবে না? কথা বলবে না? তুমি কথা বলবে না? তুমি কোন খেলা খেললে? আমার কল্যাণীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। না না, তুমি তুমি পাষাণ ঠাকুর, তুমি আমার তো ছোট খোকা। হ্যাঁ গো বাবু মশাইরা, আমার আমার ছোট খোকাকে তোমরা দেখেছো? ও বাবু মশাই, ছোট খোকা একে ওই তো আমি ছোট খোকার মনে হচ্ছে কান্না শুনতে পাচ্ছি। ওই তো ছোট খোকার কান্না। লালা লালা, ছোট খোকা, তুই চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না। ওই শয়তানরা তোর কোনো ক্ষতি করতে পারবে না রে বাবা, তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আসছি রে ছোট খোকা। বছর পরে আমার এই ছোট্ট ঝুড়িতে না হরেক রকমের ফুল আছে, জুঁই, চামেলি, গোলাপ, রজনীগন্ধা, আরো কত কি। নেবেন গো বাবু? টাটকা তাজা সুগন্ধে ভরা রং বেরঙের ফুল। ফুল নেবে গো বাবু, ফুল নেবে গো ফুল বাবু, হরেক রকম ফুল, জুঁই,
দুই চামেলি টগর আছে আর জবা अरे फूल वाले तेरा गाना तो बहुत प्यारा लगता रे। বাবু ফুল নেবে? हाँ हाँ केनो ना लिबे केनो ना लिबे। বলুন না বাবু বলুন কোন ফুলটা আপনার পছন্দ বলুন। फूल से भी ज्यादा पसंद तू फूल वाली। কি বললে বাবু? है अरे आजा मेरे पास आजा। तेरा ये फूल को माफिक चेहरा के लिए हम ही थोड़ा सुहाग करबे। ए चाँद का रोशनी जैसा सरोत का पोल हम ही थोड़ा খবরদার! পথে পথে ঘুরে ফুল বিক্রি করি বলে ভেবো না এই ফুলওয়ালি জিমলির দেহটা এতটাও সস্তা হয়ে গেছে। नहीं 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 सोचता कि न होबे सोचता कि न होबे। हाय तेरा चेहरा का किस्मत हम समझे लिए। तेरा चेहरा के अंदर एक प्यार का जौबन और जौबन का अंदर एक मधु भरा मौचा और वो मौचा तोड़ के सब मधु में ওরে লম্পট, এতই যদি তোর কামনার ক্ষুধা তাহলে এখানে ছুটে এসেছিস কেন? জানা জানা তোদের মতো খেপা কুত্তাদের জন্য ওই গণিকালয় রাস্তা তো খোলাই আছে। ও বুঝেছি, সেখানে যাওয়ার মতো পকেটে বোধহয় টাকা নেই। তবে জানা যা আমি তোকে দেবো তোর ওই গণিকালয়ে যাওয়ার টাকা। एक পড়েছিস ছোকরে যে শালা কুত্তা হবে ওই শালা এত মার নিয়ে চাটা চাটি করবে लेकिन सरकार ना सरकार ए छोकरे इसलिए ए सरकार माफी तोरा जौवन का छीने छीने खावे हो हम सरकार ना सरकार जय सरकार का नाम सुन ले यही लड़की लोग डर से बाहर आना भूल जाएगा। ए सारे बस्ती वाला लोगों को सरकार का नाम सुन ले सलाम ठुके और यही सरकार का कौन तू उसके हाथ उठाए तो देख ऐसा अंजाम মাফ করে দাও, দয়া করে আমায় মাফ করে দাও। আমি তোমায় না চিনতে পেরে ভুল করে ফেলেছি। আমায় তুমি দয়া করে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমায়। गणिकालय जाना बोला नहीं रे छोकरे नहीं हाँ चली तो थे बनाओ एक নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে সমাজ বিরোধী করতে এক অসহায়া নারীর আত্মহরণের অপচেষ্টা আর অর্থলিঙ্গলি আর্ত নারীর চিৎকারে এই সভ্য সমাজের কাপুরুষ জনগণ। একটা রাস্তার কুকুরের হুঙ্কারে রিপোর্টারের কখনো কলম বন্ধ হয় না। আমি রিপোর্টার। সভ্যতার বুকে তোমরা অসভ্যতার ছুরি দিয়ে যে ব্যভিচারের অপারেশন করে চলেছো আমি তার রিপোর্ট সাজাবো। সভ্যতাকে উলঙ্গ করে ব্যভিচারের যে নগ্ন চিত্র এঁকে চলেছো আমি তার ছবি তুলবো। ছবি আমার লজ্জা হরণের ছবি আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, তথা কথিত এই সভ্য সমাজে অনেক কুৎসিত চিত্র বন্দী আছে আমার ক্যামেরায়। আমি তুলেছি দ্বাদশ বর্ষীয়া বালিকার উপর 4 কামান্দ পশুর পাশবিক বলাৎকারের ছবি। আমি তুলেছি জনৈক গৃহ শিক্ষকের কামনার আগুনে বিদগ্ধ এক পঞ্চম শ্রেণীর নগ্ন দেহের ছবি। और तेरा आखिरी छवि हमें तुलबे रे साला रिपोर्टर दे दो मुझे না, এই ক্যামেরা আমি দেবো না। এই ক্যামেরায় তোলা আছে তোর মতন বর্বর পশুদের বর্বরতার কাহিনী। এই ক্যামেরায় আজকের এই ব্যভিচারের নীরব শাস্তি। এই ক্যামেরা আমি তোকে কিছুতেই দেব না। तो साला बहुत छवि এখন আমি ছবি তুলবে तेरा खून का ছবি। হাসছিস রে জানোয়ার, হাসছিস? হেসে রে মনে রাখিস
এই হাসি তোর চিরকাল থাকবে না। সর্বহারার চোখে তুই যত অশ্রু ছড়িয়েছিস তার শতগুণ অশ্রু এবার তোর চোখে ঝরবে। আর তো শুনলে শালি ছোকরে, এই শের যখন তোর উপর নজর দিয়েছে, আল্লাহ কসম তোকে भी हानि छोड़বে না। এই রাস্তে কে পর তেরি নঙ্গা যৌবন আমি শের খামাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। और तू सुन ले साला रिपोर्टर, इतना दिन तू साला बहुत रिपोर्ट लिखे, लेकिन आज हम ही रिपोर्ट लिखे। तेरा पहला रिपोर्ट हमें तेरा बहन कर रहे और अगले रिपोर्ट हमें रिपोर्टर विक्रम मुखर्जी ना। ওগো ওগো এই দেশের গো বেচারা জনগণ, আর কতকাল তোমরা এমন বর্বরতার নীরব সাক্ষী হয়ে থাকবে? তোমাদের চোখের সামনে অসভ্য সমাজের নোংরা ক্রিমিটির কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল, অথচ কেউ প্রতিবাদ করতে গেল না। এ কেমন শিক্ষা তোমাদের? মনুষ্যত্ব মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? রিপোর্টার বাবু, এই সভ্য সমাজের বুকে তো আজ অসভ্যতার নোংরা পোকাগুলো কিলবিল করছে। আর এদেশের মানুষের মনে, এদেশের মানুষের মনুষ্যত্বে আজ মরচে পড়ে গেছে। তাই তো চোখের সামনে খুন, ধর্ষণ, রাহাজানি হতে দেখে এরা কাপুরুষের মতো মুখ লুকিয়ে পালায়। ফুলওয়ালি রিপোর্টার বাবু, সামান্য এই ফুলওয়ালির নারীত্ব রক্ষার প্রতিদানে কৃতজ্ঞতা জানিয়ে আপনার মহত্বকে আমি ছোট করতে চাই না। আপনি এবার বাড়ি ফিরে যান, আর আমি ওই দানবের স্পর্শে অপবিত্র আহত ফুলগুলোকে তুলে নিয়ে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে চললাম। আজকের এই সমাজটাই তো একটা ডাস্টবিন রে বোন। এই ডাস্টবিনে কিলবিল করছে দুর্নীতির নোংরা ব্যভিচারের আবর্জনা। তাই তোমার ওই আহত বিপর্যস্ত ফুলগুলো ওই ডাস্টবিনে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। আর আমি চিৎকার করে বলি, এইগুলো সভ্য সমাজের ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। তাই মা বোনেদের লজ্জার মূল্য দিতে এই সমাজের মানুষ না দিলেও এখনো আইন আছে, আদালত আছে। এসো বোন এসো, আমরা লজ্জা হরণের মামলা দাখিল করতে ছুটে যাই ওই আইনের আদালতে। दम मारो दम मिट गए हम बोलो हरिना हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम दम और दम मिट गए हम बोलो हरिना हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम विपिन बाबुर कारण सुधा मिटाए जाला मिटाए खुदा मरा मानुष बाँचिए तोले एमनी जे तार जादू विपिन बाबुर कारण सुधा मिटा जाला मिटाए खुदा मरा मानुष बाँचिए तोले एमनी जे तार जादू विपिन बाबुर कारण सुधा এখানে তোদের কি করছিস রে তোরা?
গাজাই দম দিচ্ছিলাম হুজুর। কি বললি সোর? আরে গাঁজাই দম? ছি 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 ছি। ওরে তোদের জন্য দেখছি আমাদের মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু থাকবে না। তোরা দেখছি আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান ইজ্জতকে একেবারে বিক্রি করে দিবি রে, একেবারে বিক্রি করে দিবি। আরে বেটা রাম খা, হুইস্কি খা, ব্রান্ডি খা, ঠিক আছে পকেটে পয়সা না থাকলে চুল্লু খা, তাও ঠিক আছে। তা বলে ওই গাঁজা ও আপনি এই গাঁজাকে অবহেলা করবেন না হুজুর। এ হর হর মহাদেবের মহাপ্রসাদ। শুধু নেশাই হয় না, এটা খেলে মনটা বড় রাজা রাজা মনে হয়। বলিস কি রে? আরে গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়? তাহলে তাহলে তোদের ওই কোলগেটে আমায় একটু দে তোরে দেখি। হ্যাঁ দেখি কেমন রাজা রাজা মনে হয়। দে দে আমায় কোলগেট একবার দে। এ কি হুজুর, আমার এটো কলকে খেলে আপনার জাত যাবে না? আমি যে মুচির ছেলে। তুই স্বামী বিবেকানন্দের কথা শুনিস নে? স্বামী বিবেকানন্দ ছোটবেলায় কত জাতের ছেলেদের হুঁকো টেনেছিল। তাতে কি তার জাত গেছে? না না হুজুর না। তাহলে দে দে আমায় কলকাতা দে। তাহলে এই নিন হুজুর, এই নিন। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, আর তিনটা নেতে রাজা উচিত, চারটা নেতে সুখী। বুঝলে বাবুরা, আমরা সবাই যোগী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা উচিত, চারটা নেতে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে যোগী, তিনটা নেতে রাজা উচিত, চারটা নেতে সুখী। তোরা আমায় কি গালি রে? আমার মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। আমি যে চোখে একেবারে সরষের ফুল দেখছি রে। হারা আমাকে তুই কি গালি রে? হ্যাঁ হুজুর। আমি যে একটা হারা দেখাই একেবারে আটটা হারা দেখছি। আটটা হারা মানে হুজুর? আরে শুয়োর, আমার সামনে এখন ওই তোরা দুজনে মানে চারটারে আটটা দাঁড়িয়ে আছিস। কোনটা আসল আর কোনটা নকল আমি কোনোটাই বুঝতে পারছি না। এ কি বলছেন হুজুর? রাজা গাঁজা খেলে রাজা হওয়া যায়? দাঁড়া দাঁড়া, আমি তোদের দেখাচ্ছি মজা। এই আটটা হারার গোবরার মধ্যে কোনটা আসল? নিশ্চয় হুজুর আমি এদিকে, হুজুর আমি এদিকে। দেখাচ্ছি মজা। এই তো চারটা হারার জায়গায় এই 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 এইবারে ধরেছি বেটাকে। এ তো হারানো, এ তো মেয়ে ছেলে রে। ছি 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 ছি। দারোগা বাবু, আমার বড় সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু। আরে সর্বনাশ তো আমার হয়ে বসে আছে। এই 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 বেটা হারা আমায় কি যেন খাইয়ে দিলে, তাতেই আমি বেসামাল। দারোগা বাবু, আমার কথাটা একবার শুনুন না দারোগা বাবু। না না, আমি এখন কারো কোনো কথাই শুনবো না। ওই মদ আর গাঁজার নেশায় আমি বেসামাল। তাই তাই আমি
একটু ঘুমাবো। না না, ঘুমাবে না দারোগাবু, দয়া করে আমার একটি কথা শুনুন। শের খান নামে এক গুন্ডা আমার নারীত্বকে অপমান করেছে। কি করেছে? কি করেছে? ওই রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে, মেয়ে ছেলের আঁচল ধরে টানা টানে, তাও আর হুজুরের এলাকায়। বেটার সাহসটা একবার ভাবতো হারা। শালার গুষ্টি শুদ্ধ না, তুলে নিয়ে আয়, তুলে নিয়ে যা হাজতে ভর ভর ভর, তুলে নিয়ে আসে। তুমি বলো কে কে শের খান? কোন শের খান? এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গনাগ? হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য দিবালোকে এই ফুলওয়ালি ঝিমলির শিলতাহানি করেছে। এই অপকর্মের একমাত্র সাক্ষী আমি, এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ? প্রমাণ আমার এই দুটো চোখ। চোখ দুটো তোর ফুটো হয়ে যাবে রে। কি বললে? আরে ওই চোখ দুটোই শুধু ফুটো হবে না, আর ওই এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখাতে হলে ওই বুকের মাঝে যে প্রাণ পাখিটা আছে সেটা পুরো, আরে পুরো এমএলএর লোক বলে আমি আমার অপমানের কোনো বিচার পাবো না। আরে অপমান? কিসের অপমান? কি এমন করেছে রে হারা? আজকালকার ওই উঠতি ছেলে ছোকরারা এমন এমন সুন্দরী মেয়ে দেখলে একটু আধটু তো ইয়ে করবে, মানে করবে। কি হারা করবে না? ছেলে মেয়ে ইয়ে করবে না তো মেয়ে মেয়ে ইয়ে করবে? আরে ওটা ওদের দোষ নয়, এটা হলো ওদের বয়সের দোষ। বাহ বাহ, চমৎকার অফিসার। এই ঘটনা যদি আপনার বোনের উপর ঘটতো তাহলে কি আপনি এইভাবে আমাদেরকে তাড়িয়ে দিতে পারতেন? আরে বোনা বাজে কথা বলবে না বলে দিচ্ছে। একবারে লকাবে ভরে দেবো। আরে ধর 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 বাকা, এদেরকে লকাবে রাখা মানে তো আমাদের এই সরকারের বেশি বেশি খরচা। ঠিকই বলেছেন হুজুর। আমাদের উপরই ডিউটি, মানে উপরে ডিউটি। আমি জানতে চাই এই শের খানের এগেইনস্টে আপনি এফআইআর নেবেন কি না? না, ওই এমএলএ স্যারের এগেইনস্টে লোকের কোনো এফআইআর নেওয়া হবে না। হবে না, হবে না, কারণ এমএলএ লোকেরা অন্যায় করলে তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে না, এমন আইন কিন্তু কোনো সংবিধানে লেখা নেই। আরে কে তুমি ভাইয়া? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, নতুন পোস্টিং। এই আর আমার তুমি না, তুমি না, তুমি না, আমাকে একটু ধর ধর ধর, আমাকে একটু ধর। এ বাবা, বড় বাবু হয়ে কি না আমি ছোট বাবুকে ধাত। সরি স্যার, সরি। এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার মুহূর্তে সুন্দর একটা কল্পনার জাল বুনেছিলাম। এইখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার আদর্শ আমাকেই গড়ে তুলতে হবে। আরে ওই এমএলএ সাহেব নিজেই তোমার আদর্শকে গড়ে দেবে। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি স্যার। তাই নাকি? তাই আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে দিন। বিচার আমি পাবো তো ছোট বাবু? এই বুকের মাঝে জমাট বাঁধা কান্নাটা এবার একটু সান্ত্বনা পাবে তো? এই সভ্য সমাজের বুকে দাপিয়ে বেড়ানো ওই সমস্ত নরপশুগুলো এবার শাস্তি পাবে তো? আমি আপনার চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে, নইলে কিন্তু আবার এই সমাজের বুকে কামদুনির মতন অসংখ্য গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লির দামিনীর মতন অসংখ্য মা বোনেদের শিকার হতে হবে স্যার। আমি বেঁচে থাকতে এই এলাকার কোনো মা বোনেদের সম্ভব
আমি লুণ্ঠিত হতে দেব না। ছোট বাবু, আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আপনাদের আমি সব কথা শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্য নিয়ে ওই অপরাধীদের আইনের কাঠগড়ায় তুলবই। আরে খুব যে বড় বড় কথা বলছো হে ভাইয়া, তুমি কি জানো এটা এই এমএলএ ভুজঙ্গ নাগের নিজের হাতে গড়া পলাশ ডাঙ্গা? তা ভাইয়া ওই ডাঙ্গাই বাস করে এ বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে ভেবে দেখেছো? এই পলাশ ডাঙ্গাকে তো আপনারা এই জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়ারাও বাঘ সেজে বসে আছে। সবাই তোমাকে বলছি, তোমাকে কি নাম তোমার? আগে আমার নাম হারাধন রুই দাস, বড় বাবু আমাকে হারা হারা বলে ডাকে। আপনি না হয় হারাটা বাদ দিয়ে বাকি যেটা হয় সেটা বলেই ডাকবেন। ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে ছোট বাবু। আসুন আসুন ম্যাডাম, ছোট বাবু যেটা দিতে বললো সেটা দিবে। আসুন দিবে, আসুন দিবে, আসুন। যান ম্যাডাম, আপনার কেসের হিস্ট্রিটা দিয়ে যান। আরে দাঁড়াও দাঁড়াও মিস্টার নাথ। দাঁড়াবার সময় নেই স্যার, প্রত্যেক রণক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে রেখে দিয়ে ওই যেদিন আমি এই অন্যায় অবিচারের বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে দুর্নীতিগ্রস্ত সমাজটাকে আবার একটা সত্যিকারের সমাজ গড়ে তুলতে পারবো, সেই দিন আমি বিশ্রাম নেব স্যার। শাট আপ! মনে রেখো আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া এক পাও হাঁটাহাঁটি করলে ওই পা দুটোকে ভেঙে একেবারে লকআপে ভরে দেব। কথাটা আমার মনে থাকবে স্যার। ঠিক আছে। কেমন রামতরপানটা দিলাম বলুন তো? আরে বেটা একেবারে ছোট মুখে বিগ 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 টক, বেটা একেবারে ভয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে এই বেটা পালিয়ে গেল। বাহ বাহ, চমৎকার অফিসার, চমৎকার চমৎকার আপনার আইন রক্ষার নিদর্শন, যাদের রক্ষার জন্য সরকার আপনার হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির হাসি আসছেন। রিপোর্টার ভদ্রভাবে কথা বলবে বলে দিচ্ছে। ভদ্রতার সীমা তো আপনি লঙ্ঘন করছেন। আপনি থানার বড়বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে আমরা শরীখানার একটা মাতালের সামনে দাঁড়িয়ে আছি। একটাও বাজে কথা বললে একেবারে লকআপে ভরে দেব। তা তো দেবেন দারোগা বাবু, কারণ সরকার যে আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে, আর সেই জন্যই তো একটা নির্যাতিতা অসহায় মেয়েকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে একটা নর পশুকে, একটা দাগী অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন। আচ্ছা দারোগা বাবু, এই জন্যই কি সরকার আপনাকে এই আইনের উর্তিটা পড়িয়ে মাসে মাসে মোটা মাইনে দিয়ে পুষে রেখেছে? যাচ্ছি স্যার, যাচ্ছি। যে ব্যবসায়ের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আজ আমরা সংবাদপত্রের অফিসে চললাম। হ্যাঁ, যে রিপোর্টে লেখা হবে শেরখানের বর্বরতার কাহিনী, এমএলএ স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতি পরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই রিপোর্টে ফার্স্ট লাইন হবে লাঞ্ছিতা ভুলের বিচার চাই। চাই নৌলেভা, তার আগেই তোমার ওই লিখনির অস্ত্রকে আমি বোতা করে দেব। এইদিকে শালা নতুন ইনকাম ট্যাক্স অফিসার অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় যে সমস্ত পুরনো নোট আমার অ্যাকাউন্টে জমা পড়েছে, সেই সমস্ত নোটের হিসেব যে পাঠিয়েছে দেব দেব সমস্ত হিসেব তোমাকে আমি পাই টু পাই বুঝিয়ে দেব বলে এখানে কৌশলে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার হিসেবের সরল অঙ্কের সরল মানে সমঝে চাইতো ভালো,
তা নইলে ওই দুনিয়া থেকে ওই স্বরূপ সান্যালকে ফিনিশ করে দেবো, ফিনিশ। ওকে আমার হাতে ছেড়ে দাও দাদা সোনা, ওকে আমি একেবারে সাইজ করে দেব। মাই সুইট সিস্টার, তুই কি স্বরূপ সান্যালকে চিনিস? চিনি বললে ভুল হবে দাদা সোনা, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। তাই নাকি, তাই নাকি? হ্যাঁ দাদা সোনা, আমার সঙ্গে তো কলেজে পড়তো। একটা গায়া গো বেচারা মার্খা ছেলে সব সময় আমার পিছনে গুড়গুড় করতো, ওকে আমি পাত্তাই দিতাম না। আরে তুই ভুল করেছিস, মহা ভুল করেছিস। তখন যদি তুই ওকে পাত্তা দিতিস তাহলে তোর এই দাদা সোনাকে তার টেনশনের গুঁতোটা হজম করতে হতো না রে। দাদা সোনা, কি করে আমি বুঝবো সেদিনের সেই গায়া ভূতটা অদ্ভুত ভাবে এত উপরে উঠে যাবে? একেই বলে ভাগ্য চক্র সিস্টার। এই চক্রে কে যে কখন উপরে ওঠে আর কে যে তলিয়ে যায় সে কি কেউ বলতে পারে রে। এই দেখ না, তোর এই দাদা ভুজঙ্গ নাগ, সেই ছুরিখানা চালানো ভুজঙ্গ নাগ আজ এমএলএর গদি পর্যন্ত পৌঁছতে পারতো। দাদা সোনা, সেদিনের সেই অতীত জীবনের কথাগুলো একেবারে মন থেকে মুছে দাও তো। আরে অতীতের কথা বলিস না রে বোন, অতীতের কথা বলিস না। এই অতীতকে যারা ভুলে যায় বর্তমানে তাদেরই ধীরে ধীরে পতন ঘটে। তাই অতীতের কথা কখনো বলবি না রে বোন। ঠিক বলেছো দাদা সোনা, বলবি না। ঠিক বলেছো। স্বরূপের সাথে আমার সেই অতীতের কথাগুলো আজও আমার মনে পড়ছে। এই তো সেদিন কলেজ ছুটির পর কলেজ ক্যাম্পাস থেকে বেরাচ্ছি, আর স্বরূপময় ডাকতে ডাকতে বলছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। একটা গায়া বেকার ছেলের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমাকে ভালোবাসার মতো কি আছে তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে, আর সেই হৃদয়ে আমি তোমার জন্য জমিয়ে রেখেছি একটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে তো পেট ভরবে না স্বরূপ, তার জন্য চাই অনেক টাকা। প্রয়োজনে তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো। সেটা আমার দাদা সোনার এই রাজপ্রাসাদ ছেড়ে আমায় কোথায় নিয়ে গিয়ে তুলবে? তোমার ওই মাটির কুঁড়ে ঘরে? তুমি পাশে থাকলে সেই মাটির কুঁড়ে ঘরের মাঝে আমি এক সুখে রাজপ্রাসাদ গড়ে তুলবো। বাস্তব স্বপ্নের মাঝে অনেক তফাৎ। তুমি তো আমার স্বপ্ন। সেটা সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। আজ কাকার অবর্তমানে আমার জীবনটা যেন এক ছন্ন ছড়া যাযাবো। কিন্তু তোমায় দেখে কেন জানি না এই যাযাবরী মনটা একটা ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। আর আমার সেই স্বপ্নকে তুমি সত্যি করতে পারো না। সেটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা সাজে না স্বরূপ। স্বরূপ কোটিপতির একমাত্র বোন আমি। এই শ্বেতাকে ভালোবাসার মতো যোগ্যতা যেদিন অর্জন করতে পারবে সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেই দিন তোমাকে আমি বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। আর নইলে আজকের মতো সেদিনও আমি ঘৃণা ভরে বলবো আই হেট ইউ স্বরূপ, আই হেট ইউ। ভুল করেছিস সিস্টার, সেদিন তুই মহা ভুল করেছিস। সেদিন যদি তুই ওই স্বরূপের ফাঁদে পা দিতিস তাহলে ওই স্বরূপ হয়তো তোর এই দাদা সোনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতো না। দাদা সোনা, তুমি টেনশন করো না। সেদিন ওকে ফাঁদে ফেলতে না পারলেও আজকে আমি ঠিক ফাঁদে ফেলবোই। জানি রে বোন, জানি তোর জন্য স্বরূপের মনে একটা গোপন ভালোবাসা চাপা হয়ে আছে। তোকে দেখলেই ওর ভালোবাসা আবার জেগে উঠবে, আর সেই সুযোগে তুই ওর দুর্বল জায়গায় আঘাত করে বসে করে নিবি। তখন ওকে আমি যা বলবো ও তখন আমার কথাই শুনবে। দিন শোনে, ওকে আমি বুঝিয়ে দেব, আমি বুঝুঙ্গ মনে তবে কখনো কেউ এর মতো আমি প্রবল মারি না। ওই অজগরের মতো আমি অস্ত্র কিনে খাই। ওই অজগরকেও কিন্তু পেট ফেটে মরতে হয় মিস্টার নাগ। আরে আসুন আসুন অফিসার, এতক্ষণ তো আপনার কথাই আলোচনা করছিলাম। আচ্ছা দাদা সোনা, আপনি আপনি করে কেন দূরে সরিয়ে দিতে চাইছো? ও তো আমার কাছের মানুষ, মানে আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো
নমস্কার ম্যাডাম। ইয়ে মানে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে কি তোদের আগে থেকেই কোনো প্রেম টেম? এ বাবা শোনা, আমাদের তো কলেজ লাইফ থেকে প্রেম। আর স্বরূপ আমাকে ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোনো কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই ম্যাডাম। আরে ভালোবাসার জন্য যোগ্যতার কি প্রয়োজন ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো। হৃদয় হিলা কি হৃদয়ের মর্ম বুঝেছেন? ভাই না ভাই, বাজে কথা বাদ দিয়ে এখন কাজের কথায় আসা যাক। শুনুন মিস্টার নাগ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে যে বেআইনিভাবে 5 কোটি 30 লক্ষ টাকা জমা পড়েছে, সেই টাকার আইনের উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করেছেন, কাইন্ডলি তার হিসাবটা দিলে আমি খুব খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কাজ। তাই শুধু হিসেব নয়, হিসেবের মোটা অঙ্কের একটা টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেই সাজেশনটাও আপনাকে আমি দিয়ে দেব। বলি বাড়িটাকে একেবারে অফিস বানাতে চাইছো? কতদিন পরে সর্ব আমাদের বাড়িতে এলো, কোথায় ওকে একটু আপ্যায়ন করবে তা নয়, খালি শুধু সরি সিস্টার, আমি ভুলে গিয়েছিলাম স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলেও ও যে তোর বিশেষ মনের অতিথি। কাজেই তুই স্বরূপকে তোর বেডরুমে নিয়ে যা, ওখানে গিয়ে ওর এন্টারটেইনমেন্টটা করিয়ে নিবি। কেমন? বাই স্বরূপ। শুনুন মিস্টার নাগ, আমি এখানে এন্টারটেইনমেন্ট বা এনজয় করতে আসিনি, এসেছি অফিসিয়ালি ভিজিট দিতে। অফিসিয়াল নয় স্বরূপ, আমি তোমাকে পার্সোনাল ভিজিট দেব। এসো। আমার হাতটা ছেড়ে দাও সেটা। ছাড়বো বলে তো ধরিনি ডার্লিং। সেদিন আমি তোমায় বলেছিলাম, যেই দিন তুমি ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে সেই দিন তোমাকে আমি বলবো আই লাভ ইউ। আর যেসব ধান্দাবাজ মেয়েরা স্বার্থের লোভে মেকি ভালোবাসার নাটক করে, তাদেরকে আমি এইভাবেই প্রত্যাখ্যান করে বলি আই হেট ইউ। হ্যালো মাই ডার্লিং, হ্যালো মাই ডার্লিং, লুক অ্যাট দিস করোনা মিস আমার লাইফ এন্ড হাইজিন, লুক অ্যাট দিস করোনা মিস আমার লাইফ এন্ড হাইজিন, হ্যালো মাই ডার্লিং, হ্যালো মাই ডার্লিং। যৌবনকে পসরা সাজিয়ে শুধুমাত্র ওই খদ্দেরদের মনে জায়গা পাওয়া যায় সেটা, কোনো ভালোবাসার মানুষের মনে নয় সেটা। আমি তোমার ভালোবাসার মানুষ স্বরূপ, তুমি একটিবার আমায় চান্স দিয়ে দেখো। আমি প্রমিস করছি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টা একেবারে আমি ভরিয়ে দেব। তোমার ভালোবাসার আজ আমার আর কোনো প্রয়োজন নেই সেটা, কারণ এই হৃদয়টা একটা অন্য নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। কে কে সেই ভাগ্যবতী? শুনবে সেটা? কে? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র স্বর্ণালী। এটাও জেনে রাখো, খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করছি। তুমি শুধু আমার স্বরূপ, তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না স্বরূপ, তুমি আর কারো হতে পারো না। সেটা তুই এখনো স্বরূপকে তোর বেডরুমে নিয়ে যাসনি? আমি হেরে গেলাম দাদা শোনা, আমি হেরে গেলাম সামান্য একটা গাঁয়া মেয়ের কাছে, আমি হেরে গেলাম। কি মুশকিল, কাঁদছিস কেন? কার কাছেই বা হেরেছি? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন ওই স্বর্ণালীর কাছে।
সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন। হ্যাঁ দাদা শোনা, হ্যাঁ তুমি তুমি এমন একটা কিছু করো যাতে ওই সেই সামান্য মেয়েটা আর ওই অহংকারী সরব সান্যাল উপযুক্ত শাস্তি পায়। এই অপমান আমি কিছুতেই ভুলবো না দাদা শোনা, কিছুতেই না। আমিও বলিনি সিস্টার, ওই সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। এদিকে অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ আমার ফাইলগুলোকে ওপেন করতে শুরু করেছে। অদ্ভুত ভাবে ওদের দুজনের দুর্বল জায়গা হলো স্বর্ণালী। আমি একদিনে 3-3টে পাখি শিকার করব। আমি একদিনে 3-3টে পাখি শিকার করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ভুজঙ্গনাথ বলছি। ভোট 5-5টা লরি চাল লুট করে লরিগুলো তো আগুন লাগিয়ে দিয়েছে। আমি ওকে গুলি করে মারবো, ও চামড়াটা তুলে নেব। কিন্তু কে কে সেই রাস্তায়? শক্তিমান মালিক। শক্তিমান? জি হ্যাঁ মালিক। ओ साला शक्तिमान, ओ साला धोनी का दुश्मन सजे जहाँ जितना गोडाउन है सब माल का लूट कर ऐसे गरीब का पास बिली कर और कोई इंसान का साथ उन्नय जुलूम होले ओ साला शक्तिमान जादू का माफी छूटे से और जुलूम करने वाला के पिटाई कर हमें देखते चाय ये से शक्तिमान ताई हमार हुकुम তুমি যাও 7 দিনের মধ্যে তাকে তুমি বেঁধে নিয়ে আসবে আমার কাছে। नहीं मालिक नहीं, बिना कोई कीमत में मेरा बेटा से और कोई काम कर बिना कीमत। हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा और कोई नया काम कर बेना। अगर कोई नया काम करना है तो उसके लिए ज्यादा बख्शिश देना पड़ेगा। আরে সে তো আমার কেনা গুন্ডা আছে রহমান, এর জন্য আমি ওকে প্রতি মাসে 25,000 টাকা মাইনে দিই। কাজে ওকে আমি যা কাজ দেব ও সেই কাজটা করতে বাধ্য। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा शेर सिर्फ आपका चोराई माल का कारोबार करवे और जान को बाजी लगिए वो शक्तिमान के पीछे टक्कर लड़वे ना साहब। আমি সেটা শের খানের মুখে শুনতে চাই রহমান। पिताजी का सामने सरखान कुछ भी बोलबे ना मालिक, मेरा पिताजी हुकुम मिले ए साला सरखान सारा दुनिया को खून से दुनिया में फांसी दीते पारे, जुलूम काम दे सारा समाज को छाई करिए दीते पारे, लेकिन पिताजी का हुकुम बिना ए सरखान बेटा बनावे ना मालिक। शाबाश शाबाश बेटा शाबाश। তোর বেটা শের খান এই শক্তিমানকে নিয়ে আসার জন্য কত টাকা দিতে হবে রে রহমান? 20,000 টাকা লাগবে। এই নে 10,000, বাকিটা কাজ হলে পাবে। তবে একটা কথা মনে রাখিস, 7 দিনের মধ্যে শক্তিমানকে না পেলে ए रहमान का बेटा सरखान कभी रुपया वापस करे ना। अब सोचिए ले, आपको काम पूरा हो गया। उसका साथ और एक रफा करिए साहब। वो साला सुअर की बच्चा रिपोर्टर विप्लव मुखर्जी आपके नामे उल्टा सीधा रिपोर्ट लिखते शुरू कर दे। अगर आप चाहे तो मेरा बेटा से उसका भी रिपोर्ट लिखवा दे। না রহমান, ওই রিপোর্টারের যোগ্য জবাব দেওয়ার জন্য সমস্ত ভাজ আমার ভাজা হয়ে গেছে। ठीक है मालिक। बेटा शेर याद रखना बेटा, सारे दुनिया ढूंढ के उस साले शक्तिमान जिधर भी रहेगा तू शेर का बच्चा शेर अच्छे, ठीक है याद रखेगा।
रहेगा पिताजी, याद रहेगा। और उसके साथ वो फूल वाली के हामी भी छोड़ देना। फूल वाली? ये हम वाले, ओ साले फूल वाली, हमारा छुटाई जाओ लगी। फूल वाली देखो के हामी खाना पीना के मौज करबे। আর আগে তোর হাত পা ভেঙে আমি তোর লোকাপে ঘুচিয়ে দেবো রে। কাঞ্চন তুই? হ্যাঁ আমি এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার মুহূর্তে তোমার কুকীর্তির রিপোর্ট যা আমি জানতে পেরেছি তাতে আমি বেশ বুঝতেই পারছি তোমার সঙ্গে সম্পর্কের সেতু বোধ হয় বেশি দিন আর স্থায়ী হবে না। আরে দুদিনের অফিসার হয়ে তুই যে বেশ পুলিশি মেজাজ দেখাচ্ছিস রে। তুই বোধহয় জানিস না তোর ইন্টারভিউয়ের জোরে চাকরিটা হয়নি, তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। আর তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে তুমি ভেবো না আমার আইন তোমার কেনা গোলাম হয়ে গেছে। এমএলএ লেভেল এটাই, এই জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জুয়া খেলায় মেতে উঠেছো। আর রাজনীতি মাতলি না চলাচার বলে নানান ব্যবসা করে তুমি দেশটাকে নরক বানাতে চাইছো দাদা। আর তোমারই সাহসে সাহসী হয়ে এই সরকার দিনে দুপুরে পথে ঘাটে মেয়েদের সম্মানহানি করতে উদ্যত হয়। না 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 না, এসব অভিযোগ সমস্ত মিথ্যে। না মিথ্যে নয়, মিথ্যে কি সত্যি তা প্রমাণ করতে এই শেরখানকে আমি অ্যারেস্ট করলাম। एक मामूली हैंडकफ ने अपनी हवा के अरेस्ट करते आसी आছেন इंस्पेक्टर साहब। अरे मिस्टर अब ये अक्षर का हुक्म के हम चातु कर देबो। इसका अंजाम बहुत खतरनाक होता है इंस्पेक्टर, याद रखना। हम ये इलाका का शेर हूँ। সাব ইন্সপেক্টর আছে আর একটা সাব ইন্সপেক্টর, সেটা থেকে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতা অনেক অনেক বেশি। তাই তোকে আমি থানায় নিয়ে চললাম। ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টরের চেয়ে একজন ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি, এ কথাটা কিন্তু তোমাকে মানতেই হবে মিস্টার রায়। ওকে চালাও বলছে। মিস্টার রায়, নমস্কার স্যার, নমস্কার। আমি যথাসময়ে এসে না হাজির হলে আপনারা দুজনেই মাইনে রাম ফাসান ফেসে যেতেন। তোমার তো বলেন স্যার, মানে যদি কিছু খরচা করেন তো শালাকে এই দুনিয়া থেকে একেবারে ফিনিশ করে দিন। না মিস্টার রায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে আমি বাধ্য হচ্ছি যে আমি নিজে খাল কেটে কুমির ডেকে এনেছি। আরে বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান এমন শের আর শিয়াল হয় কি করে? না মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান। তাই বলুন। और कभी ये शेर खान का पार हाथ उठाने की कोशिश करेगा तो उसका हाथ तोड़ के मैं उसका हाथ उसी की बुला पर नष्टा কি হলো মিস্টার নাগ, রাগটা একটু কমেছে? ভাবতে আমার বড় কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করার জন্য সরকার এই আইনে উর্দিটা আপনার দেহে তুলে দিয়েছে, আর তাদের মুখে পা দিয়ে এইসব কালোবাজারি কালো টাকায় আপনার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে এই দেশের সর্বনাশ করতে চলেছেন। আপনি মানুষের শত্রু, আপনি আইনের শত্রু,
আপনি এই বারণীঘাটের জনগণের শত্রু। এই পোশাকটা পরার আপনার কোনো যোগ্যতা নেই স্যার। ছি ছি স্যার ছি। আরে দাঁড়ান দাঁড়ান ডাকবাবু দাঁড়ান, চলে যাবেন না আপনি। আরে ক জায়গায় কটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে ওই কর করে 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে এই পুলিশের উর্দিটা কিনতে হতো না। আর আমার যা হাইট, আমার যা কোয়ালিটি, তাতে তো বড় বাবু হওয়া দূরের কথা, একটা হাবিলদার হওয়ার যোগ্যতা আমার আছে কিনা? ও মিস্টার রায়, এই আপনার কথাই ধরুন না। হ্যাঁ, আপনি কি ওই এমএলএ হওয়ার এই যোগ্য? হ্যাঁ, আপনার কি কোয়ালিটি মনে হয়? বলুন স্যার বলুন, হ্যাঁ, বলুন আপনার ওই ছুরিখানাতে মাল বেচাই মানায়? বেশ তো মান্থলি কমিশনটা পকেটে ভরে নিয়ে আরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এদিকে যে আমার 5-5টা লরি চাল লুট হয়ে গেল, সেটা খবর রেখেছে? আমি কি করব স্যার আপনার ভোগে না থাকলে? মানে আরে ওই স্কুলের বাচ্চাদের জন্য আসা মিড ডে মিলের চাল আপনি গোপনে চুরি করে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু স্যার ভগবান বলে তো কেউ আছে নাকি? তাই তো চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। হ্যাঁ, তবে আপনি ভাববেন না স্যার, ভাববেন না। 24 ঘন্টার মধ্যে আপনার ওই বাটপাড়ির মাল আপনার কাছে হাজির করে দেবো। বুঝেছি। এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? ছি 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 স্যার, আপনি যে কি বলেন! আমার কাছে এখন টাকা আর মাটি, মাটি আর টাকা দুই সমান স্যার। তাই বলছিলাম কি, মানে ওই চন্দ্রকেতু পার্কের সামনে যদি মানে ওই 2 কাঠা জায়গা কিনে দিতেন স্যার। হ্যাঁ স্যার, কতদিন আর ওই থানার কোয়ার্টারে পড়ে থাকবো? একটা বাড়ি গাড়ি তো করতে হবে স্যার। মিস্টার রায়, আপনি ভাববেন না স্যার, আপনি ভাববেন না। যে চালবাজি করে আপনার চাল লুট করে নিয়ে গেছে তার গোষ্ঠী সদ্যকে তুলে এনে একবার থানায়। হ্যাঁ, এবার আপনি স্যার বলুন, কে আপনার চাল চিন্তাই করেছে বলুন? ওই শক্তিমান। কি হলো মিস্টার রায়, আপনি এভাবে মাটিতে বসে পড়লেন কেন? আপনার লজ্জা করছে না? একজন পুলিশ অফিসার হয়ে এই কথা বলতে লজ্জা করছে না? দূর মশাই, আমি কি আর সেরকম পুলিশ নাকি? আমি হলাম ঘুষ দিয়ে ঘুষ খাওয়া, চাকরি পাওয়া, পেট মোটা সোটা পুলিশ। আর ওই জনসাধারণের ওপর যত রকমের হুমি তুম্বি আর অ্যাকশনের সময় ওই টেবিলটার তলায় ফাইল ঢাকা দিয়ে মাথা বাঁচানো পুলিশ। ওই জন্যে আপনাকে ওই জনগণ হিজড়ে অফিসার বলে। হ্যাঁ, শক্তিমানের কথা আর কি বলবো স্যার। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে খুন ধর্ষণ রাজধানী, সেখানেই শক্তিমান উদয় হয়ে জুলুমদারকে হেপি পেটাচ্ছে স্যার, হেপি পেটাচ্ছে। ওই কত গুন্ডা বদমাই, এমনকি দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ওই হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে ঠ্যাং। বেটা বোধহয় এবার আপনার উপরে টার্গেট করেছে স্যার। কি আমার উপর? হ্যাঁ স্যার, আর আমি আপনার 2 নম্বরি কারবারের সঙ্গী জানতে পারলে শক্তিমান হয়তো আমাকে, আমি বাড়ি যাব স্যার, আমি বাড়ি যাব। কি মুশকিল কালু রহমান, এই স্যারকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ায়। দোহাই স্যার, দোহাই। শক্তিমান যদি পেয়ে যায়
আমার বডিগার্ড করে ওদিকে ডেকে নিন না স্যার, ওদিকে ডেকে নিন না, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দি। আপনারাই তো আমাদের আপনাদের পুলিশের ডিউটিটাকে ঠিক করে রেখেছেন স্যার। আপনারা মানে এই নেতারা স্বার্থের ঢোল বাজাতে বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল খপ, আমরা সেই ঢোলের তালে পা মিলিয়ে মিলিয়ে ওই টাকার বান্ডিলে তালি মারে বেড়ে বলছি, কি হলো গো, কি হলো? আর জনগণ বলছে বাদ গেল গো, বাদ গেল। আমি বাড়ি যাবে, আমি বাড়ি যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন চলুন, রহমান ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি বাড়ি যাবে। খাবো না, খাবো না, খাবো না, কোনো খাবার আজ আর আমি মুখে তুলবো না। হোমা বলিস কি কথা? বলিস সেই সকাল থেকে হাত পুড়ে আমি এত সব রান্না বান্না করলাম, আর ওখানে ও যদি বলে আমি কিচ্ছুটি খাবো না। আরে এত কিছু রান্না মানে? সে আর বলিস না বোন, সে আর বলিস না, সে এলাই ব্যাপার। 7 রকমের তরকারি, পায়েস, পলোয়া, চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংসের ঝোল। ছোট না কি বলছিস রে বোন? এইসব বাজার করতে করতে আমি একবারে হিমশিম খেয়ে গেলাম। তারপরেও যদি ও বলে খাবে না, তখন আমার মনটা কত কষ্ট হয় ঠাকুরপো। মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বৌদি, মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ও খাক আর নাই খাক, আমরা তো আছি নাকি? এসব কথা তুমি কি বলছো ঠাকুরপো? বলে যার জন্মদিনে সেই কিচ্ছুটি খাবে না বলছে, অথচ তোমরা। বৌদি জন্মদিনটা উপলক্ষ, ওই অজুহাতে আমরা একটু চব্যচস্য করে খাওয়াচ্ছি ঠাকুরপো। তুই তো আমাদের বৌদির হাতে রান্না ওই 5 স্টার হোটেলে খাবারকে হার বানাই, আর না মানিস চল একটু চেখে দেখবি। চল। ও বলছে তো আজ আমি কিচ্ছু খাবো না। তাহলে আর কি করা যাবে? ওই খাবারগুলো আমরাই নাই খাবো। অবশ্য 1-8 দিন না খেলে তোর শরীরে কোনো ক্ষতি হবে। কিছু হবে না মানে? আরে বাবা খিদেই আমার পেট জ্বলছে। ও মা, বলে প্রচন্ড খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে, অথচ বলছে ও কিচ্ছুটি খাবে না। কিন্তু কেন? আজ আমি প্রচন্ড রাগ করেছি। এমন করতে নেই, আজ তোর জন্মদিন, আজ যদি মন মরা হয়ে বসে থাকিস তাহলে আমাদের কি ভালো লাগবে রে বোন? আমারও কি ভালো লাগে রে ছোটদা, আমার এই জন্মদিনে আমাকে একা মন মন হয়ে বসে থাকতে। এই স্বর্ণালী জীবনের সবচেয়ে কাছের মানুষ যেমন তোমরা, তেমনি তার জীবনে সবচেয়ে বড় আপনজন তার বর্দা। আর সেই বর্দা যদি আমার জন্মদিনে পাশে না থাকে তাহলে কি আমার আনন্দ করতে মন চায় বৌদি? ওরে বাবা, এই কথা হাসবে না, তুমি একদম হাসবে না বলে দিচ্ছি। আচ্ছা তুমি কি জানো বর্দা না আমাকে আর আগের মতো ভালোবাসে না, আর তা যদি বাস্তু তাহলে আজকের দিনে সেই সংবাদপত্রে কাজ নিয়ে সে বাইরে চলে যেতে পারতো না। আরে পাগলি না, কার উপর অভিমান করছিস রে পাগলি? কার উপর অভিমান করছিস? তোর কথা চিন্তা করেই মানুষটার চোখে ঘুম নেই। তোর জন্মদিনের অনুষ্ঠানটাকে সুন্দর করে উদযাপন করার জন্য সে কত কিছুই না করেছে। তুই কি ক্ষীর খেতে ভালোবাসিস তার ফদ্দ সে নিজে করেছি। হ্যাঁ রে, বলি তোর জন্মদিনের কথা ভুলে গিয়ে সে কোথাও কোনো কাজ নিয়ে যায়নি রে পাগলি। জানিস তো তোর জন্য না একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসতে গেছে। আমার জন্য শাড়ি কিনতে? শাড়ি কিনতে যাইনি রে বোন, শুধু শাড়ি কিনতে যাইনি, সেই সঙ্গে তো জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানা গেছে তোর মনের মানুষ স্বরূপকে। আর স্বরূপ এসে কি বলবে জানো? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাই ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে
আর দেব তোমায় ভালোবাসা দাও ভালোবাসা দাও এবার আমিও যাই বাবা বলে পাড়া প্রতিবেশীদের আমি নেমন্তন্নটা সেরে নিয়ে আসি আর বাড়িতে ফিরে এসে যদি দেখে এখনো আমার নেমন্তন্ন সারা হয়নি তাহলে কিন্তু মানুষটা আমার উপরে না ভীষণ রাগ করবে এই আমি যাই কিন্তু আমার মনের মানুষকে তোদের আমন্ত্রণ না করলো ছোট রে ছোট কারণ তার আমন্ত্রণ আমি অনেক আগেই সেরে ফেলেছি সেদিনে সেই সুন্দর দিনটার কথা আজও আমার চোখের সামনে বাসে সেদিন দীঘা সাগর সৈকতে ছাও বনের মাঝে লুকোচুরি খেলতে খেলতে আমি ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম তখন স্বরূপ আমাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে বলেছিল স্বর্ণালী কোথায় তুমি লুকোচুরি খেলতে খেলতে সেই ঝাউবনের মাঝে হারিয়ে গেছো তুমি ভগবান এত দেখেও আমি স্বর্ণালীর সারা পাচ্ছি না কেন তুমি কি আমার স্বর্ণালী আমার জীবন থেকে হারিয়ে গেল নাকি ওই সব উত্তাল সমুদ্রের মাঝে পড়ে আমার স্বর্ণালী না এটা তুমি কি করছিলে স্বরূপ আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম স্বরূপ তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম হয়তো তুমি হয়তো ওই পরপারে পৌঁছে গেছো তাই তো আমি তোমার কাছে যাওয়ার জন্য না গো না তোমাকে ছেড়ে আমি স্বর্গে যাব না কারণ তুমি পাশে থাকলে এটাই হবে আমার কাছে স্বর্গ তাই তো তোমার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই সেই স্বর্গের সন্ধানে সাগরের ঢেউ বলে তীরে পেয়েছি আকাশের পাখি বলে নীড়ে পেয়েছি সাগরের ঢেউ বলে তীরে পেয়েছি আকাশের পাখি বলে নীড়ে পেয়েছি এই মন জীবনে আমি সুখী হয়েছি সাগরের ঢেউ বলে নীড়ে পেয়েছি আকাশের পাখি বলে নীড়ে পেয়েছি এই মন জীবনে আমি সুখী হয়েছি সাগরের ঢেউ বলে নীড়ে একদিনে জীবনে স্বপ্ন ছিল তোমাকে পেয়ে তা সত্যি হলো একদিনে জীবনে আশা ছিল তোমাকে পেয়ে তা পূর্ণ হলো আরে কোনো চাওয়া নেই আরে কোনো পাওয়া নেই আরে কোনো চাওয়া নেই আরে কোনো পাওয়া নেই সবই যেন পেয়ে গিয়েছি সাগরের ঢেউ বলে নীড়ে পেয়েছি আকাশের পাখি বলে নীড়ে পেয়েছি এই মন জীবনে আমি সুখী হয়েছি আমি সুখী হয়েছি আমি সুখী হয়েছি স্বরূপ আমার মনের অতিথি নয় সে আমার ভালোবাসা সরোবরে বোঝা এক প্রেমের পারিজাত তাই তো আজীবন তাকে আমি আমার এই হৃদয়ের বন্ধনে আমি আজীবন ধরে রাখতে চাই তার আগেই তোমার ওই যৌবনের সমস্ত মধুটাকে আমি আমার কামনার কলসিতে কানাই কানাই করে নেব।
আমি এখানকার এমএলএ ভুজঙ্গ না। ভুজঙ্গ না? মানিস, তবে কখনো কেউটের মতো আমি ছবল মারি না। ওই অজগরের মতো আমি আস্ত গিলে খাই। আরে তোমার ওই যৌবনের মৌবনে মধুকর হয়ে একটু খেলা করতে চাই। আপনি না ভদ্রলোক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে আপনার লজ্জা করছে না? করছি তো, খুব করছি। আরে তুমি তো আমার 18 বয়সী, তোমার সামনে এইসব কথাগুলো বলতে আমার ভীষণ লজ্জা করছে। তাই তো কথাই না বলি, কাজের মধ্য দিয়ে আমার ইচ্ছেগুলো প্রকাশ করতে চাই সুন্দরী। ওই বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছিল, নারী প্রতিদান দিতে ওর ওই নারীত্বটাকে আমি বলি যে বলে সুন্দরী বলি বলি। রিপোর্টার বিপ্লব মুখার্জি, তোমার জন্য আমি নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। তোমার খবরের কাগজের প্রথম পাতায় লেখা হবে ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন পাশবিক বলাৎকারের রিপোর্ট। কে কে যেন এদিকে আসছে। ভুজঙ্গ নাগের সমস্ত পাপের হাত থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে হরিতরিত রাজকুমার। এইখানে এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক। তোর দাদাকে আমি খুন করবো রে শয়তানি, খুন। আমি ভুজঙ্গ মনীষা, তবে কখনো কেউটের মতো আমি ছবল মারি না। ওই অজগরের মতো আমি আস্ত কি লেখা। আমার জীবন নিয়ে তুমি একই নিষ্ঠুর খেলা খেললে ঠাকুর। এই কলঙ্ক আমি কোথায় লুকাবো? এই লজ্জার কাহিনী আমি কাকে শোনাবো? কেমন করে আমি আবার স্বরূপকে বলবো? দূর থেকে এ কথা দিলাম উপহার, তুমি যে আমার, তুমি যে আমার বহুদূর। সোনালি, তোমার জন্মদিনে আমার পক্ষ থেকে এই সামান্যটুকু উপহার। কি সোনালি, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি কি অসুস্থ সোনালি? না, আমি সম্পূর্ণ সুস্থই আছি। দয়া করে এখান থেকে তুমি চলে যাও। কিন্তু কেন সোনালি, কেন? তুমি তো নিজেই তোমার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করে এসেছিলে, তাহলে কেন আমার উপহার গ্রহণ না করে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? জানি না স্বরূপ, আমি ঠিক জানি না।
দেখে দাঁড়িয়ে গেলি কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। আয় আয় না রে বোন, দাদা দাদা বলে তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়। আমি বেদনার সব অশ্রু আমি দু হাত দিয়ে মুছিয়ে দেব। কি বলছিস সোনালি তুই? জানুয়ারি লালস না থামার আগাতে আমার নারীটা আজ খুন হয়ে গেছে। আজ আমি ধরছি না, আজ আমি কলঙ্কিনী। কি বললে সোনালি? তুমি না, এ হতে পারে না সোনালি, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না সোনালি, তুমি মিথ্যে কথা বলছো। আমার ভালোবাসা থেকে মুক্তি পেতে তুমি মিথ্যে নাটক বানাতে চাইছো সোনালি, মিথ্যে নাটক। এ নাটক আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। বল না, বল না রে বোন, এগুলো সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। ওই মানুষটার দিকে একটিবার শুধু তাকিয়ে দেয়। ওই মানুষটার দিকে তাকিয়ে তুই অন্তত মিথ্যে করে একটিবারের জন্য বল না রে বোন। সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে নয় গো বৌদি, মিথ্যে নয়, সব সত্যি সত্যি। ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো এই দেশের শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল, আর কতকাল তোমরা এমন মুখ ফিরিয়ে থাকবে? এই সোনালি যদি আমার মন না হয়ে তোমাদের মন হতো, তাহলে কি তোমরা এমন শব্দহীন প্রতিবাদ শব্দে পরিণত হয়ে থাকবে? আমরা কোন সভ্য সমাজে বাস করছি যেখানে মা বোনের সম্ভ্রম মূল্যায়িত হয়? এ কেমন সভ্য সমাজ, কেমন একটিবার তুমি শান্ত হও, একটিবার তুমি শান্ত হও। বলো সোনালি, বলো কে সেই জানোয়ার যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে? আমি তারই বুকে রক্ত দিয়ে তোমার সব কলঙ্ক আমি ধুয়ে দেব সোনালি, ধুয়ে দেব। বল না রে সোনালি, তুই চুপ করে থাকিস না, বল কে তোর সর্বনাশ করেছে? ও আমাকে এই হারামজাদে, এইখানে এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর স্বামী, তোর স্বরূপ। এর বাইরে একটাও সত্য কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে মারবো। বলো সোনালি, বলো, তুমি চুপ করে দেখো না, বলো কে সেই জানোয়ার? সোনালি তুই বল, বল এর জন্য দায়ী কে বল? বল না রে, বল, বল না, কে সেই শয়তান? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমাকে চুপ করো সোনালি, তোমার ওই মিথ্যের বারে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, বাতাস চিরতরে শান্ত হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। ভাই, আমরা তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিতে চেয়েছিলাম। কেন কেন তুমি এই কাজ করলে? আপনি বিশ্বাস করুন বৌদি, এই কাজ আমি করিনি বৌদি। সে স্বর্ণালীকে আমি আমার জীবনের আমি কি তার কোনো ক্ষতি করতে পারি? চুপ কর লম্পট! মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে সাধু সাইতে চাইছিস? না রে শয়তান, তোকে আমি আপনি আমাকে ওই পুলিশের হাতেই তুলে দিন। তুমি নীরব কেন? সে তোমার নারীত্বকে
কলঙ্কিত করেছি তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও সন্ন্যালী, নিজের হাতে শাস্তি দাও। তোমার মনে তীব্র জ্বালা মিটাতে এই লম্পট জানোয়ারটার বুকে তুমি লাথি মারো সন্ন্যালী, কি করেছি সন্ন্যালী? সে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসে মহা পাপ করেছে, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত। যাচ্ছি দাদা যাচ্ছি, আজ আমি কোনো প্রতিবাদ করবো না, আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানো, তুমি তো জানো যে আমি কতখানি অপরাধী, আর সেই অপরাধের সাজা নিতে আমি ওই আইনের কাঠগড়ায় চললাম স্বর্ণালী, ওই আইনের কাঠগড়ায় চললাম। যাবার আগে তোমায় একটা কথা বলি চাই স্বর্ণালী, আজ যে অপরাধের অপরাধী করে তুমি আমাকে ওই আইনের কাঠগড়ায় দাঁড় করালে, এমন একদিন আসবে যেদিন তোমার ভুল ভাঙবেই ভাঙবে, আর সেই দিন তুমি তোমার এই ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য দুহাত বাড়িয়ে অপেক্ষা করবে স্বর্ণালী, অপেক্ষা করবে। আর সেই দিন জানবে তুমি তোমার এই স্বরূপ ওই অন্ধকার কারাগারে মারা গেছে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধে প্রতিশোধ নিলে, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধে তুমি সাজা আমায় দিলে। ভেঙে গেল ঘর হলাম যা যাব, ভেঙে গেল ঘর হলাম যা যাব, কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধে মন সাজা দিলে, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে। কুমারী স্বর্ণালী মুখার্জির উপর পাশবিক বলাৎকার করার অপরাধে আসামি